প্রাডার পেটে। আশ্চর্য মাহি। মনে জেগেছে অবাধ প্রশ্ন। ছলো ছলো চোখে তাকিয়ে থাকা মেইডেনের পানে এক পলক নিস্তব্ধ দৃষ্টি ফেলে পরক্ষণেই জানতে চাইল, মানে তাকেও কি মেরে ফেলেছে রাক্ষসটা? হুট করে চেহারায় পরিবর্তন নামল মেইডেনের। তাকে অস্থির দেখাচ্ছে বেশ। এলোমেলো দৃষ্টিতে এদিক ওদিক তাকিয়ে নিজেকে সামলানোর ব্যাপক প্রয়াসে মত্ত মধ্যবয়সী। মাহি দেখল মধ্যবয়সীর চিকচিক করতে থাকা লুকানো চোখ জোড়া। কিয়ৎক্ষণ নীরব হয়ে বসে রইল উত্তরের অপেক্ষায়। তবে মেইডেন জবাব দেয়নি মেয়েটার উত্থাপিত কৌতূহলে। উল্টো প্রসঙ্গ এড়াতে খানিক গলা খাকারি দিয়ে বলে ওঠে, ওসব বাদ দাও, চলো তাড়াতাড়ি ওঠো, তোমার এখন তৈরি হতে হবে। এতক্ষণের অত সওয়াল জবাবে এক মুহূর্তের জন্য ঘটনা প্রবাহ ভুলেই বসেছিল মাহি। তবে এরই মধ্যে মেইডেনের এহেন কথায় সম্বিত ফিরল তার। তখনই ভয়ার্ত ঢোক গিলে আমতা আমতা সুরে বলে ওঠে, আমি আমি পারবো না মেইডেন। মেইডেন আর শুনলই না মেয়েটার অনুনয়। তৎক্ষণাৎ দুই হাতে চেপে ধরলেন মাহির বাহু। ধীরে ধীরে নিজের গায়ে ভর দিয়ে দাঁড় করালেন মেয়েটাকে। কপট গম্ভীর কণ্ঠে বললেন, চলো। মাহি দাঁড়িয়েছে কোনো রকম। এক হাত কোমরে চেপে ধরে ব্যথায় মুখ কুঁচকে রেখেছে সপ্তদশী। মেইডেনের কথা শেষ হতে না হতেই হড়বড়িয়ে জিজ্ঞেস করল, কোথায়? মেইডেন গাম্ভীর্যের ছাপ ফোটালেন মুখমণ্ডলে। মেয়েটাকে ধরে ধরে এগুতে লাগলেন কক্ষের বাইরে। মাহি হতবাক। চাপা স্বরে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে মেইডেনকে। অথচ মেইডেনকে দেখো, মুখে বুঝি কুলুপ এঁটেছে হঠাৎ। কিয়ৎক্ষণ বাদেই মেইডেন মাহিকে ধরে ধরে নিয়ে এলো অন্য একটা কামরার সম্মুখে। মাহি হাঁ করে তাকিয়ে রইল কিছুক্ষণ। এ কি, আগের কক্ষের মতো হুবহু একই রকম দেখতে দরজাটা। এখানেও দুজন গার্ড মাথা নত করে দাঁড়িয়ে আছে। তাদের হাতে থাকা রাইফেলগুলো অন্যদিকে মুখ করে রাখা। মাহি হতবিহ্বলের ন্যায় তখনই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় মেইডেনের পানে। মেইডেন বুঝি মেয়েটার এহেন চাহনির কারণটা বুঝে গেলেন। তিনি কেমন স্মিত হেসে আলতো করে বললেন, ভেতরে চলো, আজকে থেকে এটা তোমার নতুন কক্ষ। আগেরটা তো পুড়িয়ে ফেলেছে মনস্টার। শেষ কথাটুকু বড্ড হতাশ কণ্ঠে বললেন মেইডেন। এদিকে তার এহেন কথায় বাকহারা মাহি। ক্ষণে ক্ষণে ঢোক গিলল সামান্য। মেইডেন আর কথা না বাড়িয়ে পা বাড়ালেন ঘরের ভেতর। মাহিও ঢুকল খুঁড়িয়ে খুঁড়িয়ে। এরই মধ্যে মেইডেন হঠাৎ গম্ভীর মুখে বলে ওঠেন, যাও, ড্রেস চেঞ্জ করে ফেলো। মাহি মন খারাপ করে দাঁড়িয়ে রইল এক মুহূর্ত। এক হাতে কোমর চেপে রেখেই উদাস কণ্ঠে বলল, কিভাবে ড্রেস চেঞ্জ করব? আমার কাছে কি আর কাপড় আছে? তাও যা এনেছিল রাক্ষসটা, সব তো রাগের বশে পুড়িয়ে ছারখার করে ফেলল। এরূপ কথায় মেইডেন আচমকা ফিক করে হেসে দিলেন মনে হচ্ছে। মাহি আলগোছে ঘাড় বাঁকিয়ে দেখল তা। হৃদয়ের মাঝে গোটা কতক ভাঁজ ফেলে আওড়াল, হাসছেন কেন? মেইডেন এখনও নিঃশব্দে হাসছেন। তার অমন নীরব হাসির কারণ জানা নেই মাহির। মাহি কেবল গাল ফুলাল। কোমরটা এক হাতে চেপে রেখে একটু একটু করে পা বাড়ালো সম্মুখে। পেছন থেকে মেইডেন তখন খপ করে চেপে ধরে মাহির ডান হাতের কবজি। মাহির পা জোড়া থামল। তবে সে তাকালো না পেছনে। এক প্রকার মিছে অভিমান নিয়ে দাঁড়িয়ে রইল ঠায়। মেইডেন ইরা এক কদম এগিয়ে এসে দাঁড়ালেন মাহির একদম নিকটে। এক হাতে আলতো করে মাহির কাঁধ জড়িয়ে তাকে নিয়ে এগোলেন কক্ষের ডান পাশে। মাহি এই পর্যায়ে নীরব। মেইডেনের সাথে তাল মিলিয়েছে পায়ের। বিশালাকার কক্ষের ডান পাশে মোটা একখানা আয়না।
আয়নার একপাশে গোলাকার ভারী কারুকার্যে শোভিত হ্যান্ডেল জাতীয় কিছু। মেইডেন এগিয়ে এসে চুপচাপ হ্যান্ডেলের উপর হাত রেখে একটুখানি ধাক্কা দিলেন ভেতরের দিকে। মুহূর্তেই উন্মুক্ত হলো অন্ধকারে নিমজ্জিত একখানা গোপন কামরা। মাহি হাঁ হয়ে গেল যেন। মেইডেন তার হাত ধরে ভেতরে ঢুকতে চাইলেই তখনই হাত ছাড়িয়ে নেয় মাহি। ভয়ার্ত ঢোক গিলে বলে, আমি যাব না ভেতরে, কি আছে এখানে? মেইডেন স্মিত হাসলেন এই পর্যায়ে। মাহিকে বাইরে দাঁড় করিয়ে রেখে নিজে ঢুকলেন ভেতরে। কিছুটা এগিয়ে গিয়ে বোর্ডে সুইচ টিপতেই আলোকিত হলো চারপাশ। উন্মোচিত হলো সাদা এবং সোনালি আলোয় চিকচিক করতে থাকা সম্পূর্ণ কাচের তৈরি ক্লোজেট রুমটা। মাহি বুঝি এবার জ্ঞান হারাবে এরূপ সৌন্দর্যে। সম্পূর্ণ ভয়ডর ভুলে মেয়েটা নিজে থেকেই দেয়াল ধরে ধরে এগুতে লাগলো ক্লোজেট রুমে। চারপাশে কাচের তৈরি দেয়াল, প্রতিটা দেয়ালের ওপাশে নানা রকম কালেকশনের মেয়েলি ড্রেস। বাইরে থেকে স্পষ্ট চক্ষুগোচর সব। মাহি হতবাক চোখে এদিক ওদিক তাকাচ্ছে। ইচ্ছে করছে আরেকটু এগিয়ে গিয়ে দেখতে পুরো রুমটা, তবে কোমর আজ সায় দিচ্ছে না তার সঙ্গে। দেখতে দিচ্ছে না সম্পূর্ণ কাচের তৈরি এহেন সৌন্দর্যমণ্ডিত ক্লোজেটের বাদবাকি রূপ। মাহি যখন হতবাক হয়ে এদিক ওদিক দেখতে ব্যস্ত, ঠিক তখনই মেইডেন কেমন ঠান্ডা স্বরে বলে ওঠেন, এখানে যা যা দেখছো সব তোমার, ভেতরে আরও আছে। পায়ের জুতো হতে শুরু করে চুলের সামান্য ক্লক্লিপ অবধি সব আছে। বলতে পারো গোটা শপিং মলটাই তুলে আনা হয়েছে তোমার জন্য। আর তুমি কিনা ওই অল্প কিছু কাপড় পোড়াতে দেখে ধরে নিলে ওইটুকুই শেষ। হতবাক মাহি মুখ নাড়িয়ে কথা বলতে পারল না আর, শুধু চেয়ে রইল হতবম্বের ন্যায়। এদিকে মেইডেন তখন ক্ষুদ্র নিঃশ্বাস ফেলে ফের বললেন, যাও, এবার পছন্দসই কাপড় পরে তৈরি হয়ে নাও রাতের জন্য। মনস্টার আজ খুব ক্ষুধার্ত, সঙ্গে তার প্রাডাও। যথাসম্ভব নিজেকে প্রস্তুত করো ডিয়ার। তখনই আতঙ্কে হড়বড়িয়ে ওঠে মাহি। মেইডেন তাকে পাশ কাটিয়ে চলে যেতে নিলেই ভয়ার্ত মাহি তৎক্ষণাৎ পেছন থেকে কবজি টেনে ধরে মেইডেনের। মেইডেন থমকালেন। ঘাড় বাঁকিয়ে পেছনে তাকাতেই খেয়াল করলেন মাহির কাদো কাদো অসহায় মুখখানা। মেইডেনের বড্ড মায়া হলো এই পর্যায়ে। তিনি আলগোছে নিজের হাত থেকে মাহির হাতটা ছাড়িয়ে নিয়ে বলতে লাগলেন, এত মায়া বাড়াবে না মেয়ে, তা না হলে তোমার অনুপস্থিতিতে আজ ভেঙে পড়তে হবে আমায়। মাহি অসহায়, ফুপিয়ে ফুপিয়ে বড্ড অসহায় কণ্ঠে বলতে লাগলো, দয়া করে ওনাকে আজ আটকান, আমার কোমরটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। এই দেখুন, আপনার গায়ে ভর দিয়ে দাঁড়াতে হচ্ছে আমার। আপনি প্লিজ ওনাকে বলুন আজ যেন সে অন্য কারো কাছে যায়। আপনিই তো বললেন তার জন্য নাকি রোজ কাউকে না কাউকে আনা হয়। সে না হয় আজ রাতটা তাদের সঙ্গে কাটাক। বিশ্বাস করুন, সারা রাতভর ওনার পশুত্বের সামনে চিৎকার করার মতো এক চিলতে শক্তিও অবশিষ্ট নেই আমার গায়ে। মেইডেন দীর্ঘ নিঃশ্বাস ফেললেন বোধহয়। মাহির কাঁধে আলতো করে হাত রেখে নিচু স্বরে বললেন, কোন রাতে কার কাছে যাবে সেটা তো মনস্টারের ইচ্ছে মেঘ। সেখানে আমি তাকে আটকানোর কে? সামান্য একটা মেইডেন হয়ে তার সামনে মুখ খুলে থোড়াই জবাই হব আমি? কণ্ঠরোধ হলো মাহির। বুকটা ভরে গেল ব্যথায়। চোখ দুটো ছলো ছলো করে তাকিয়ে রইল এক পলক। এরই মধ্যে ক্লোজেটের দরজার কাছে হন্তদন্ত পায়ে ছুটে আসে মিলা। মেয়েটা কেমন হাঁপাতে হাঁপাতে জানায়, মেইডেন, অতি দ্রুত মেয়েটাকে নিয়ে নিচে নামুন। হতবম্ব মেইডেন। তখনই ঘাড় ঘোরালেন পেছনে। অবাক কণ্ঠে আওড়ালেন, নিচে কোথায়? ডাইনিং রুমে। এরপর উত্তরে ভ্রু গোটালেন মেইডেন। হুটহাট মেয়েটাকে নিয়ে ডাইনিং রুমে কেন যাবেন তিনি?
যেখানে মনস্টারাস নিজে আসবে তার কাছে। মেইডেন ইরা তৎক্ষণাৎ 2 কদম এগিয়ে এসে সন্দিহান গলায় প্রশ্ন ছুড়লেন, কে বলেছ ওকে নিয়ে নামতে? মিলা ঢোক গিলল সামান্য। লম্বা লম্বা নিঃশ্বাস ফেলে জবাবে বলল, মনস্টারের আদেশ। কথাটা বলেই থামল মিলা। এক পলক জড়সড় মাহির দিকে দৃষ্টি নিক্ষেপ করে পরক্ষণেই সে দৃষ্টি সরিয়ে আনল মেইডেনের উপর। আরেক দফায় ভয়ে ভয়ে জানালো, লিভিং রুমের বেসমেন্টের মূল দরজা খুলে দেওয়া হয়েছে মেইডেন। মাংসাশাসী হাঙরগুলো মানুষের গন্ধ পেয়ে রীতিমতো লাফাচ্ছে। জানি না আজ আবার কাকে ওদের খাবার বানানো হবে। কথাটা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই ভয়ে আত্মা উড়ে যাবার জোগাড় মেইডেনের। তিনি সঙ্গে সঙ্গে ভয়ার্ত চাহনিতে পেছনে ঘুরলেন। তার অমন চাহনিতে ভরকায় মাহি। ভরকে যাওয়া কণ্ঠে রয়ে সয়ে জিজ্ঞেস করে, এর মানে কি আজ আমি? বাকিটা বলতে সাহসে কুলাচ্ছে না মেয়েটার। নিঃশ্বাস হচ্ছে ক্রমাগত ভারী। ক্ষুদ্র বদনখানি কাঁপছে তার। পা দুটো টলমল। বেশিক্ষণ নিজ পায়ে দাঁড়িয়ে থাকতে পারেনি সপ্তদশী। টলতে টলতে মেঝেতে পড়ে যেতে লাগলেই মেইডেন ছুটে এসে জাপটে ধরল তাকে। মাহিও নিজেকে তার বুকের মাঝে এক টুকরো শিমুল তুলোর ন্যায় গুটিয়ে নেয়। জুড়িয়ে আসা কণ্ঠে বলে, আমিও তবে আজ মরতে যাচ্ছি। গায়ে জড়ানো সাদা একখানা সিল্কের লং গাউন। মাথার চুলগুলো উস্কো খুস্কো হয়ে এদিক ওদিক উঠছে। মুখমণ্ডলে নেই কোনো প্রসাধনীর ছাপ। আছে কেবল একরাশ ভয় আর আতঙ্ক। কাপড় পাল্টানোর ফর্মালিটি মেনে কোনো রকম নতুন কাপড় গায়ে জড়িয়েছে মাহি। এক হাতে কোমর চেপে আরেক হাতে মেইডেনের গায়ে ভর দিয়ে বেরুচ্ছে এলিভেটর থেকে। অত বড় 5 তলা প্যালেস। 3 তলা থেকে নিচে নামতেও বাড়িতে রয়েছে ব্যক্তিগত এলিভেটর। কোমরে ভীষণ চোট থাকায় এলিভেটর দিয়ে নেমেছে মাহি। পা গুনে গুনে কোনো মতে হাঁটছে মেইডেনের সাথে। গোলাকার লিভিং রুম পেরিয়ে ডাইনিং জোনে যেতে হয় বৈকি। মাহি থরথর করে কাঁপছে আর হাঁটছে। ভুলেও চোখ তুলে নিচতলার লিভিং রুমে তাকাচ্ছে না মেয়েটা। ওসব ভয়ানক দৃশ্য কি আর চোখে দেখা যায়? মেইডেন হাঁটার মাঝেই এক পলক ঘাড় বাঁকিয়ে তাকান নিচে। কয়েকটা সিঁড়ি নামলেই লিভিং রুমের গ্রাউন্ড ফ্লোর। সুইমিং পুলের একাংশ আজ খুলে রাখা। হিংস্র মাছগুলো লাফাচ্ছে বেশ। বেরুতে চাচ্ছে বারংবার, তবে পারছে না সুইমিং পুলের উপরে থাকা এসএসের ঝালরযুক্ত দেয়ালের জন্য। মাছগুলোর অতিরিক্ত লাফানোতে পানি ভেসে যাচ্ছে পুরো লিভিং গ্রাউন্ড জুড়ে। মেইডেন তৎক্ষণাৎ নজর সরালেন অন্যত্র। মাহিকে নিয়ে অবশেষে চলে গেলেন ডাইনিং স্পেসের দিকে। 40টি আসনের রাজকীয় ডাইনিং টেবিল। ভারী কারুকার্যে শোভিত প্রতিটা চেয়ার। পুরো টেবিল জুড়ে দামি দামি ক্রোকারিস। সিলিংয়ে ঝুলছে বিশাল একখানা ক্রিস্টালের ঝাড়বাতি। হলদেটে আলোয় চারপাশ সেজেছে এক নৈসর্গিক সৌন্দর্যে। মাহি এবার আর অবাক হয়নি। ক্লোজেটের একটুখানি ঝলক পেয়েই মেয়েটা বুঝে গিয়েছে রাক্ষসীর টেস্ট কেমন হতে পারে। মেইডেন মাহিকে ধরে ধরে বসাতে চাইলেন হেড অব দ্য টেবিলের একদম পাশের চেয়ারটায়, কিন্তু মাহি বাদ সাধল তাতে। চোখ মুখ কুঁচকে শক্ত গলায় বলল, আমি ওনার পাশে বসবো না। মেইডেন ফোঁস করে নিঃশ্বাস ফেললেন আলগোছে। মেয়েটার কথার দাম দিয়ে তাকে নিয়ে বসালো দুটো চেয়ারের পরের আসনে। মাহিও চুপচাপ মাথা ঝুঁকিয়ে বসল। ডাইনিংয়ের চারদিকটা কেমন মোমো করছে খাবারের সুঘ্রাণে। এতে বুঝি পেট মুচড়ে উঠল মাহির। খাবারের সুঘ্রাণে খিদে বেড়ে গেল তার। তবুও নিজের এহেন উপচে পড়া ক্ষুধাকে কোনো রকম দমিয়ে রাখল মেয়েটা। বসে রইল নিজের সর্বনাশের অপেক্ষায়। গা উদম। কোমরে বেশ নিচে ঝুলছে ঢিলেঢালা ট্রাউজারের রাবার। ফর্সা লোমহীন বুকখানা কেমন হাঁ করে উন্মুক্ত হয়ে আছে।
ফুলে ফেঁপে থাকা দুই হাতের মাসেলস হালকা নড়াতেই কেমন টান টান হয়ে যাচ্ছে। ঘাড় সমান উল্ফকাট দেওয়া বাদামি চুলগুলো ভিজে চুপচুপে হয়ে আছে। কপাল অবধি ছেয়ে আছে ভেজা চুল। ঘাড় থেকে চুলের পানি চুইয়ে পড়ছে বদনে। সেদিকে বিন্দুমাত্র উদ্বেগ নেই যুবকের। সে দাম্ভিক কদমে এগিয়ে আসছে ডাইনিং স্পেসে। তার কদমের প্রতিটা শব্দ কানে পৌঁছাতেই মাথা নুয়ে ফেলল কর্মরত সবাই। মেইডেন তখনই চলে গেলেন ডাইনিং ছেড়ে। মাহি মুখ কুঁচকে তাকিয়ে আছে অন্যত্র। মেয়েটার তেমন হেলদোল নেই। অমন চরিত্রহীন লম্পটকে দেখতে বিন্দুমাত্র উদ্বেগ নেই তার মধ্যে। কিয়ৎক্ষণ বাদেই সে টের পেল চেয়ার টানার কর্কশ শব্দ। বুঝল লোকটা এসে বসেছে হেড অব দ্য ওনার চেয়ারে। মাহি তখনও ঘাড় বাঁকিয়ে রইল অন্যত্র। এদিকে নিজ আসনে বেশ দাম্ভিকতার সাথে বসেছে মুগ্ধ। গম্ভীর মুখাব্যয় দৃঢ় চোয়াল। লিপ এবং আইব্রোতে এখনও ঝুলছে প্লাটিনাম রিং। মুগ্ধ হাত বাড়িয়ে টেবিলের উপর পড়ে থাকা ঘণ্টিটায় মৃদুভাবে হাত রাখতেই ঢং ঢং শব্দ বাজল কোথাও। তখনই সেই শব্দ শুনে একে একে ছুটে এলো 12 জন সার্ভেন্ট। একজন মুগ্ধর সামনে উপুট হয়ে থাকা প্লেটটা তুলে দিল, তো আরেকজন ন্যাপকিন খুলে দিল। কেউ বেড়ে দিল খাবার, কেউ এগিয়ে দিল তা। ভাবসাব দেখে মনে হচ্ছে গম্ভীর পুরুষ এখানকার রাজা, আর বাদবাকি তারা রাজার সেবায় নিয়োজিত রাজকর্মচারী। এদের মধ্যে ইলিয়াডও রয়েছে। বেচারা আজ অন্যমনস্ক। পানির গ্লাসে পানি ঢালতে গেলেই হাত কাঁপছে তার। ফলাফলস্বরূপ পানি গ্লাসে না পড়ে পড়ছে অন্যত্র। আর কেউ এহেন ঘটনা পরখ করুক কিংবা না করুক, একজোড়া বাদামি চোখের বাজপাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টি ঠিকই দেখল তাকে। ইলিয়াড প্রায় কিছুক্ষণ ধরে পানি ঢালল গ্লাসে। হাতের কাজ শেষ হতেই গ্লাসটা তুলে মনস্টারের দিকে এগিয়ে দিতে উদ্যত হতেই ইলিয়াডের কানে ভেসে এলো মনস্টারের গম্ভীর অথচ কঠিন কণ্ঠ। হ্যাবিট। থমকায় ইলিয়াড সহ আশেপাশের সকলে। অথচ মুগ্ধ এখনও ফর্কের আগায় খাবার তুলে খেয়ে যাচ্ছে একে একে। ইলিয়াড অবদের সুরে মাথা নুইয়ে রেখে জিজ্ঞেস করল, বুঝিনি মনস্টার। গালের পাশে এক টুকরো ভেজিস ঢুকিয়েছে মুগ্ধ। এক হাতে ছোট্ট চাকু, আরেক হাতে বড়সড় কাঁটা চামচ, যেটাকে ইংরেজিতে ফক বলে। মুগ্ধের দৃষ্টি ঠায় নিজের প্লেটের পানে। ভীষণ পটুত্বে খাবার চিবোতে ব্যস্ত যুবক। এরই ফাঁকে হালকা নুয়ে থাকা ইলিয়াড ধীরে ধীরে নিজের অ্যাপ্রনের পকেটে হাত ঢোকায়। ধারালো কিছু একটা হাতড়ে বের করে আনতেই যাবে অমনি তার কণ্ঠনালী বরাবর সপাটে ফর্কের আগা দিয়ে আঘাত করে বসে মুগ্ধ। প্রথম আঘাতেই থামেনি সে। একইভাবে দুইবার তিনবার পরপর বেশ কয়েকবার আঘাত করতে থাকে শক্তিশালী পুরুষ। অথচ তার দৃষ্টি এখনও নিজের খাবারের পানে নিবদ্ধ, তবে হাত চলছে দৃঢ়তায়। এদিকে খেতে বসে এহেন নৃশংসতা দেখে গলা ফাটিয়ে চিৎকার দিয়ে ওঠে মাহি। তৎক্ষণাৎ নিজের দুই হাতে মাথার দুই পাশ চেপে ধরে মেয়েটা। মুগ্ধের হাত তখনও চলছে ইলিয়াডের কণ্ঠনালী বরাবর। একের পর এক হিংস্র আঘাতে বিধ্বস্ত ইলিয়াডের কণ্ঠ। বিধ্বস্ত গলদেশ থেকে চারপাশে ছিটকে যাচ্ছে লহু। মুগ্ধের মুখমণ্ডল, খাবারের প্লেটও রঞ্চিত হয়েছে লাল তরলে। অথচ তার হাতের গতি থামছে না এখনও। প্রায় বেশ কিছুক্ষণ পর বিধ্বস্ত ইলিয়াডের নিথর দেহ মেঝেতে লুটিয়ে পড়তেই থামল মুগ্ধ। হাতের ফর্কটা এগিয়ে এনে নিজের রক্তাক্ত প্লেটের একপাশে রেখে কঠিন গলায় হুঙ্কার ছুঁড়ে বলল, ওকে ফেলে দিয়ায় বেসমেন্টে। আঁতকে ওঠে মাহি। তৎক্ষণাৎ ভয়ার্ত ঢোক গিলে তাকায় সম্মুখে। রক্তে মাখামাখি মুগ্ধর ফর্সা মুখ, উদম গা। অথচ যুবক কেমন নির্বিকার ভঙ্গিতে বসে আছে দেখো।
পাশ থেকে 2-3 জন এগিয়ে এসে ইলিয়াডের দেহটা তুলে নিয়েছে। দুলতে দুলতে তারা এগিয়ে যাচ্ছে বেসমেন্টের দিকে। মাহি তখনই চেঁচিয়ে ওঠে, বারবার মুগ্ধর উদ্দেশ্যে বলে ওঠে, ওদের থামান, প্লিজ ওদের থামান। মানুষটার মৃতদেহটা অন্তত অক্ষত থাকতে দিন। ওরা। বাকিটা বলার আগেই তার পানে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকায় মুগ্ধ। মাহি থমকায়। এতক্ষণের নৃশংসতার চাইতেও মুগ্ধরই আগুন চোখ দুটো যেন বড্ড ঘায়েল করল তাকে। মনে জাগল অসম্ভব ভয়। মাহি ভয়াতুর ঢোক গিলতেই মুগ্ধ সময় নিয়ে বাঁ হাতের ছুরিটা উঠিয়ে নিজের ঠোঁটের উপর চেপে ধরে বোঝালো, হুশ। মাহি নিশ্চুপ হলো এই পর্যায়ে। বুকের ওঠানামার গতি বাড়ল তীব্রভাবে। ভয়ে নিঃশ্বাস জুড়িয়ে আসছে তার। চোখের সামনে সবটা হয়ে যাচ্ছে ঘোলাটে। এরই মধ্যে মেয়েটার কানে ভেসে আসে তীব্র দাবড়ানোর শব্দ। হিংস্র ক্ষুধার্ত মাছগুলো বুঝি বহুদিন পর পছন্দের খাবার পেয়ে উল্লাসে আটখানা। মাহি আর সইতে পারল না এহেন হিংস্রতা। তখনই মেয়েটা জ্ঞান হারিয়ে মাথা লুটালো টেবিলের উপর। এহেন কাণ্ডে নির্বিকার মুগ্ধ। আলতো করে সম্মুখে রক্তাক্ত প্লেটটা ঠেলে দিয়ে দূরে সরিয়ে রাখল। পরক্ষণে আরেকটা প্লেট তুলে নিজ হাতে সেথায় আরও কিছু ভেজিস নিয়ে একটা একটা করে মুখে পুরতে লাগল। এ যেন সাক্ষাৎ কোনো ভয়ানক দৃশ্য। সারা গা মুখ লেপ্টে আছে লহুতে, অথচ মানুষটা কিনা নির্বিকার ভঙ্গিতে আয়েশ করে খাবার চিবোচ্ছে। যদিও বা মনস্টারের জন্য এমনটা মোটেও ইম্পসিবল নয়, বিকজ দিস ম্যান হিমসেলফ ইজ এ বিস্ট। অজ্ঞান মাহি। মাথাটা লুটিয়ে আছে টেবিলের উপর। তার ঠিক পাশে বিরক্ত মুখে দাঁড়িয়ে আছে মুগ্ধ। কপালে গোটাকতক ভাঁজ পড়েছে বিরক্তির। একটা মেয়ে মানুষ এতবার জ্ঞান হারায় কিভাবে? বারবার জ্ঞান না হারিয়ে একেবারে মরে যেতে পারে না মেয়েটা? মরলেও তো সে খানিকটা শান্তি পেত। ইদানিং যা জ্বালাচ্ছে না পুচকে মেয়েটা। মুগ্ধ দাঁত কিরমির করতে করতে ভাবছে কত কিছু। গায়েতে তার শুকনো লহুর দাগ। সে তখনই কঠিন গলায় ডাকল, মেইডেন। মাত্র একখানা ডাক, এতেই হন্তদন্ত হয়ে ছুটে এলেন মেইডেন। মাথাটা নুয়ে রেখে ভয়ার্ত কণ্ঠে আওড়ালেন, জি মনস্টার। মুগ্ধ দাঁতে দাঁত চেপে মুখ ঘুরিয়েছে অন্যত্র। আদেশ ছুড়ে জানায়, ওকে ঘরে নিয়ে যান, আমি আসছি। মেইডেন আলতো করে ঘাড় কাত করলেন। জ্ঞানহারা মেয়েটার দিকে একটুখানি এগিয়ে এসে পরক্ষণেই জানালেন, ওর তো জ্ঞান নেই মনস্টার। আমি একা একা কিভাবে? যেভাবে ইচ্ছে নিয়ে যান, জাস্ট নিয়ে যান আমার আসার আগে। মেইডেন তখনই মাথা নুয়ে 2 কদম পিছিয়ে এলেন। কণ্ঠ উঁচিয়ে ডাকলেন আরেক মেয়েটকে। কিয়ৎক্ষণের মধ্যেই অপর মেয়ের চলে আসায় দুজন এবার ধরাধরি করে অচেতন মাহিকে কোনো মতে তুলে দাঁড় করালেন। তবে এতেই ঘটল আরেক অঘটন। অচেতন মাহির ছেড়ে দেওয়া শরীরটা খুব বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না নিজ পায়ে। টলমল পায়ে সে তৎক্ষণাৎ গড়িয়ে পড়ল মুগ্ধর গায়ের উপর। ঘটনার আকস্মিকতায় হতবাক মুগ্ধ। সাথে সাথে এক হাতে আগলে ধরে মাহিকে। ক্ষুদ্র বদনের মেয়েটা তার উন্মুক্ত বক্ষে লেপ্টে আছে পেঁজা তুলোর ন্যায়। তার শীতল হাতের স্পর্শগুলো মুগ্ধর গায়ে কাটা ধরিয়ে দিচ্ছে যেন। এক মুহূর্তের জন্য ছেলেটা বেশ টের পেল তার বুক কাঁপছে। হ্যাঁ হ্যাঁ, তার হৃদয় স্পন্দিত হচ্ছে জোরালো গতিতে। হৃদয়টা এক অদ্ভুত শীতলতায় ছেয়ে যাচ্ছে ক্রমশ। এহেন অনুভূতি প্রথম টের পাচ্ছে মুগ্ধ। এসব তার অজানা। সে জানে না হুটহাট এমন কেন হচ্ছে তার সাথে। সে শুধু জানে তার হৃদয় থমকেছে। নিজ হতবম্বতায় মুগ্ধর এক হাত মেয়েটার পিঠে উঠে আসতে চাইলেই মস্তিষ্ক আবারও ধিক্কার জানায় তার এহেন কাণ্ডে।
চিৎকার দিয়ে জানায়, শত্রুর মেয়েকে বুকে নিয়ে রেখেছিস, এত তাড়াতাড়ি ভুলে গেলি মায়ের কথা, মায়ের প্রতিশোধের কথা, নিজের সাথে হওয়া অন্যায়গুলোর কথা। কথাগুলো হঠাৎ মনে পড়তেই তড়িৎ সম্বিত ফেরে মুগ্ধর। রাগী মানব ফের চলে এলো নিজের হিংস্র অব্যয়ে। সে তৎক্ষণাৎ দুই হাতে মাহিকে বুক থেকে ছুঁড়ে ফেলল অদূরে। ভাগ্যিস দুই পাশে মেয়েরা ছিল, না হলে মেয়েটা আজ অচেতন অবস্থাতেই পটল তুলত নিশ্চিত। মুগ্ধ কেমন দাঁত চিরবিরিয়ে কঠিন হুঙ্কারে বলে ওঠে, এই জানোয়ারের বাচ্চাটাকে এক্ষুনি সরা আমার দুই চোখের সামনে থেকে। এহেন গর্জনে কেঁপে ওঠে সবাই। তখনই মাহিকে ধরে টরে হাঁটা ধরল উল্টো পথে। এদিকে মুগ্ধ এবার ভীষণ অস্থির, সারা শরীর রাগে থরথর করে কাঁপছে তার। কেন বারবার মেয়েটার কাছে গেলে এমন লাগে তার? কেন এক মুহূর্তের জন্য দিন দুনিয়া ভুলে বেভুলা হয়ে যায় সে? কেন 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 কেন? মন মস্তিষ্কের হুটহাট দোলাচালে জর্জরিত নির্দয় মানব। এবারও মস্তিষ্ক জিতল সকল তর্কে। সে গটগটিয়ে ফের হাঁটা ধরল এলিভেটরের দিকে। এলিভেটরে ঢুকেই বোতাম চাপল টপ ফ্লোরের। অতপর ধীরে ধীরে বন্ধ হলো কাচের দরজাটা। টান উঠল এলিভেটরের চেইনে। মনস্টার প্যারাডাইসের টপ ফ্লোরে রয়েছে ছাদ, তবে ছাদের সৌন্দর্য একটু ভিন্ন। বিশাল ছাদ জুড়ে তৈরি হয়েছে সুইমিং পুল। চারপাশে স্রেফ কাচের তৈরি দেয়াল, তাও আবার অর্ধেক। এলিভেটর থেকে বেরিয়ে এসে নীলনদের ন্যায় স্বচ্ছ পানিতে এক লাফে ঝাঁপিয়ে পড়ে মুগ্ধ। মাথাসহ পুরো শরীর পানিতে ডুবিয়ে সাঁতার কাটতে কাটতে চলে যায় ছাদের একদম কর্নারে। প্রায় সেকেন্ড 40 সময় লাগলো তার ওপারে পৌঁছাতে। এর পরপরই সে কেমন মাথা উঠিয়ে আনলো পানি হতে। শক্ত চোয়ালে তীব্র ক্ষেপে গিয়ে নিজের সর্বাঙ্গ দুই হাতে ঘষতে ঘষতে বিড়বিড়িয়ে আওড়ায়, ব্লাডি বিচ! আমি ঘৃণা করি ওকে, ঘৃণা করি ওই জানোয়ারের বাচ্চাকে।